আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো তৎপরতা নেই তদন্ত কমিটির। ঘটনার দিনই ফায়ার সার্ভিস, অর্থ মন্ত্রণালয় ও বিজিএমের পক্ষ থেকে ৩টি কমিটি গঠন করা হলেও সোমবার দুপুর পর্যন্ত এসব কমিটির কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে সকাল ১০টায় ঢাকা কাস্টমস হাউসের সাথে বিজিএমই এর ক্ষতিপূরণ ও মালামাল স্থানান্তরের নতুন জায়গা নিয়ে বৈঠক হয়েছে। এছাড়া ক্ষতির পরিমাণ জানতে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত মালিকদের কাছে জানতে চেয়েছে বিজিএমইএ। বিমানবন্দরের মতো সংরক্ষিত ও সুরক্ষিত জায়গায় আগুনকে পরিকল্পিত ঘটনা হিসেবে দেখছে C&F এজেন্টরা। সবচেয়ে যে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে যে জায়গা, কারণ এখন যে জায়গাটা আপনার ধ্বংস হয়ে গেছে এই জায়গাটাকে রিপ্লেস করার স্বার্থে আমাদের এখন আইসিটি, যেটা নতুন আইসিটি আছে, এটার জরুরি ভিত্তিতে এই জায়গাটা আমাদেরকে এই জায়গাটাকে চালু করতে হবে। এই মুহূর্তে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ কি খবর আছে আপনার কাছে এবং ক্ষয়ক্ষতি নিয়ে বিজিএমইএ কি বলছে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবার দুপুর ১:২টায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারপর থেকেই কিন্তু আমদানি পণ্য খালাস বন্ধ ছিল। গতকাল রাতে স্বল্প পরিসরে শুরু হলেও এর মধ্যে কিন্তু আর পণ্য আমদানি যেটি সেটি খালাস হয়নি। ১:৩০টার দিকে প্রথম ডেলিভারি চালানটি হয়েছে, যেটি আমরা গত কিছুক্ষণ আগে জানতে পেরেছি, এবং এখান থেকে একটি মালামাল খালাস হয়েছে। এটি হচ্ছে এখানকার ইতিবাচক খবর বলা যায়। আর সব মিলে যদি বলি যে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়, সকাল থেকে কিন্তু এই তদন্ত কমিটির দৃশ্যমান কোনো তৎপরতা কিন্তু আমাদের চোখে পড়েনি। বিমানবন্দরের যে কার্গো ভিলেজ ৮ নম্বর গেট রয়েছে সেখানে কিন্তু গণমাধ্যম কর্মী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ছিলেন। সেখানে কিন্তু অর্থ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিসের যে তদন্ত টিম, তাদের কিন্তু তৎপরতা তেমন অর্থে চোখে পড়ে, অর্থাৎ আমরা দেখতে পাইনি। শুধুমাত্র বিজিএমই কাস্টমসের সাথে সকাল 10:30টায় একটি মিটিং ছিল কাস্টমস কর্তৃপক্ষের সাথে। তারা সেখানে মিটিং করেছেন এবং মিটিংয়ে বলেছেন যে মালামালগুলি রয়েছে সেগুলি তারা আর অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য একটি জায়গার বরাদ্দ চেয়েছেন বা অন্যত্র জায়গার জন্য তারা কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন। এটি যেমন একটি বিষয়। এবং আরেকটু আপডেট দিতে চাই, সেটি হচ্ছে বিজিএমইএ কিন্তু আজকে হোটেল সোনাগে একটি ব্রিফিং করেছেন এই ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে। সেখানে তারা বলেছেন যে এই বিজিএমইএ অর্থাৎ তৈরি পোশাক খাত শিল্পের প্রায় $1 বিলিয়ন তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এমন তথ্যটি কিন্তু তারা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এবং একই সাথে যদি বলি যে কাস্টমস কর্তৃপক্ষ, কাস্টমস এজেন্টস যারা রয়েছেন এবং C&F এর যারা রয়েছেন, তারা কিন্তু বলেছেন যে এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনা, এগুলি সুপরিকল্পিত এবং সুপরিকল্পিত বলেই তারা অভিযোগ করেছেন। কারণ একটি সুরক্ষিত এবং সংরক্ষিত জায়গাতে, যেখানে সরকারের 25 থেকে 26টি সংস্থার নজরদারিতে থাকে এই কার্গো ভিলেজ টোটাল সামগ্রিক এই বিমানবন্দর, সেখানে এই ধরনের ঘটনা ঘটার কথা নয়, এমনটি বলছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা এই বিষয়টি বলেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যারা এখানে কর্মচারী রয়েছেন, যারা এই কর্মযজ্ঞের সাথে জড়িত, তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আমদানি পণ্য খালাসের ব্যবস্থা শুরু না করলে কিন্তু তারা কর্মহীন হয়ে পড়বেন, বেকার হয়ে পড়বেন। কারণ পণ্য আমদানি খালাস না হলে কিন্তু তাদের এখানে কর্ম থাকার কথা নয়। এ ছিল আমার কাছ থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ খবর। দর্শক, জানছিলাম কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড পরবর্তী আপডেট। অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য দেখে অনেকে হতাশ হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত SSC পরীক্ষায় GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশে ক্রান্তিকাল চলছে, তাই চারিদিকে অনৈক্যের সুর। রাজনীতিবিদরা দেশের পথ যেমন তৈরি করেন তেমনি পথ নষ্টও করেন বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, রাজনীতিতে সততা ও স্বপ্ন না থাকলে রাজনীতি সুন্দর হবে না। তরুণদের সামনে রাজনীতির সম্ভাবনা বাস্তবায়ন করার সুযোগ এসেছে উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সকল শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল। এত বড় একটা অভ্যুত্থানের পরে
এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন। আমরা চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে, দেশ ছেড়ে, আর শুধুমাত্র সম্পদ তৈরি করা ব্যক্তিগত স্বার্থে। তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, শিক্ষকরা কর্মসূচি থেকে কি বলছেন এবং এই মুহূর্তে ওখানকার চিত্র কেমন দেখছেন? মিলি 20% বা 20% আবাসন ভাতা সহ তাদের যে 3 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি, সেই কর্মসূচি এখনো চলছে। এবং আমরা যেমনটি দেখেছি তাদের যে আমরণ অনশন কর্মসূচি, যারা আগে থেকে অনশন কর্মসূচি করছেন তাদের বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন এবং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এবং গরমের কারণেও শিক্ষকরা যারা এখানে এসেছিলেন তাদের বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন, মাথা ঘুরে পড়ে গেছেন, এরকমটা আমরা দেখেছি এবং তাদেরকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা তাদের যে দাবি, সেই দাবিতে এখনও অনড় আছেন। সরকারের পক্ষ থেকে যে 5% বৃদ্ধি করে সর্বনিম্ন 2000 টাকা আবাসন ভাতা ধরে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনটি তারা প্রত্যাখ্যান করেছেন এবং তারা তাদের যে দাবি, সেই 3 দফা দাবি না মানা পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাবেন। এবং সকাল থেকে দেশের বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন বিভাগের থেকে যেই এমপিওভুক্ত স্কুল কলেজগুলো রয়েছে সেখানকার শিক্ষক কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা আজকে শিক্ষক মহাসমাবেশ করছেন এবং বিকেল নাগাদ হয়তো তাদের কর্মসূচি, এই কর্মসূচি যেটি এখন চলছে সেটি দাবির আদায় না হওয়া পর্যন্ত চলবে এমনটি বলছেন এবং আরও কঠোর অবস্থানে যেতে পারেন তারা, এমন হুঁশিয়ারি তারা দিয়েছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শ্রেণীকক্ষে ফিরবেন না এবং স্কুল কলেজগুলোতে যে ধরনের পরীক্ষা কার্যক্রম রয়েছে, একাডেমিক কার্যক্রম রয়েছে, খাতা দেখার কাজ রয়েছে, প্রশাসনিক কাজ রয়েছে, এর কোনো কাজে আসলে তারা ফিরে যাবেন না যতক্ষণ না তাদের এই দাবি মেনে না নেওয়া হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা শিক্ষকদের এই সমাবেশে এসেছেন এবং তারা সংহতি প্রকাশ করেছেন। বিএনপির পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়েছে, জামায়াত ইসলামীর পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদের যে দাবি, সেই দাবির প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো বলছে তারা ক্ষমতা আসার পরে জাতীয়করণের যে দাবি রয়েছে সেসবও বিবেচনা করবেন। তবে শিক্ষকরা বলছেন যে এবারই তারা তাদের যেই 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়ন হোক, এটি তারা চাচ্ছেন এবং এটি না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরে যাবেন না। এবং সিআর আবরার, যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন, তিনি শিক্ষকদেরকে নিয়ে যে কথা বলেছেন সেই কথাতে তারা অনেক বেশি আশাহত হয়েছেন এবং তারা বলছেন যদি তাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে সিআর আবরারের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন শুরু করতে পারেন। মিলি, দর্শক, আমরা জানছিলাম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন কর্মসূচির খবর। জুলাই আগস্ট হত্যার সাথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জড়িত নয়, তাই তারা মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পাবেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্ত উপস্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। যুক্তিতে তিনি বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলেননি, এমনকি মানবতা বিরোধী অপরাধ হতে হলে ব্যাপক এবং পদ্ধতিগত হত্যা হতে হয়। জুলাই আগস্টে তা হয়নি, কাজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তাদের বিরুদ্ধে মামলা চলতে পারে না। এর আগে গত 16 অক্টোবর প্রসিকিউশন তাদের যুক্তি উপস্থাপন শেষ করে। তারা হাসিনা এবং কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। জেনে না জেনে ভুলভাবে যোগাযোগ করার কোনো সিস্টেম নাই, নিয়ম নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হন নাই আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন। জাতীয় যে কোনো পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিবিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কোনো গোপনীয়তা না রেখে ডাটা সবার জন্য উন্মুক্ত রাখারও তাগিদ দেন তিনি। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, মানসম্মত ডাটা প্রণয়নের ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব ও মানব সম্পদ উন্নয়ন সহ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। প্রমাণ নির্ভর পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নে পরিসংখ্যানের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। এবারের দিবসে প্রতিপাদ্য সবার জন্য মানসম্মত পরিসংখ্যান।
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। উইকেট যেমনই হোক না কেন ম্যাচ জিততে হলে ভালো বোলিং করার বিকল্প নেই। তবে মাঝের ওভারগুলো ভালো করতে পারলে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে মিরপুরে নিজেদের শেষ সময় প্রস্তুতি সেরে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজের প্রথম ওয়ানডে জিতে আত্মবিশ্বাস বেড়েছে স্বাগতিকদের। বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ মিরাজদের। ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করতে পারলেই 9 নম্বর উঠে আসবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে সেই পথেই আছে স্বাগতিকরা। মিরপুর স্টেডিয়ামে কাল দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। Very close to the match environment. ম্যাচ পরিস্থিতির উপর নির্ভর করেই আজ আমরা অনুশীলন করেছি। মাঝের ওভারগুলোতে ব্যাটাররা কিভাবে রান নিচ্ছেন, কিভাবে খেলছেন সেটা জরুরি। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখতে হলে মাঝের ওভারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।